নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা গাছ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য রইল একটি ইংরেজি গল্পের বঙ্গানুবাদ। আজ আপনাদের পড়ে শোনাব ও হেনরি রচিত দ্য ম্যারিওনেটস। গল্প পাঠের সুবিধার্থে গল্পের কিছু অংশ এবং ঘটনার মধ্যে সামান্য পরিবর্তন করা হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ম্যারিওনেটস। পুলিশের একটা দল ২৪ নম্বর স্ট্রিটের একটা অন্ধকার গলির মুখে দাঁড়িয়েছিল। সময়টা ছিল রাত ২টো। বেশ ঠান্ডা পড়েছিল ওই দিন। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে দিয়ে যাচ্ছিল। একটা লোক খুবই শান্ত অথচ দ্রুত পদক্ষেপে সেই অন্ধকার গলি থেকে বেরিয়ে আসছিল। তার পরনে ছিল একটা লং ওভারকোট। তার হ্যাটটা মাথা থেকে কিছুটা সামনের দিকে ঝুঁকে ছিল, আর তার হাতে ছিল কি একটা অদ্ভুত জিনিস। পুলিশের দলটা সেই ভদ্রলোককে আটকালো। গলিটার পুরনো বদনাম, পথচারীর তাড়াহুড়ো আর তার হাতের সেই অদ্ভুত জিনিসটা দেখে পুলিশকর্মীদের মনে কেমন একটা খটকা লাগলো। তাদের কাছে এই বিষয়টি পরিষ্কার করার গুরুত্ব অনেকটাই বেশি। লোকটা খুব স্বাভাবিকভাবেই থেমে দাঁড়ালো। সে তার হ্যাটটা একটু পেছনের দিকে সরালো। বিদ্যুতের একটা মৃদু ঝলকে তার ভাবলেশহীন ক্লিন শেপড মুখটা সকলেই স্পষ্ট দেখতে পেল। লোকটা টিকালো না আকার কুচকুচে কালো চোখের অধিকারী। সে তার দস্তানা পরা হাতটাকে ওভারকোটের পকেটের ভেতর ঢুকিয়ে একটা কার্ড বের করলো এবং সামনে দাঁড়িয়ে থাকা পুলিশম্যানটির দিকে তা এগিয়ে দিল। কার্ডটিতে লেখা ছিল চার্লস স্পেন্সার জেমস, ব্র্যাকেটে এমডি। ঠিকানা হিসাবে যেই রাস্তাটার উল্লেখ ছিল সেটা এতটাই বেশি পোক্ত আর সম্মানজনক একটা এলাকা ছিল যে তা দেখে পুলিশদের উদ্দাম অনেকটাই ফিকে হয়ে এলো। যখন তারা ডাক্তারের হাতে সেই কালো ব্যাগটিকে দেখল, তখন সেই কার্ডের সত্যতা আরও স্পষ্টরূপে প্রমাণিত হলো। কালো চামড়ার খুব সুন্দর একটা ব্যাগ। অলরাইট ডক্টর বলে কিছুটা বাড়তি ভদ্রতার সাথে পুলিশটি রাস্তা ছেড়ে দাঁড়ালো। আসলে কি বলুন তো ডক্টর, ওপর মহল থেকে খবর এসেছে আমাদের আরও সচেতন হয়ে কাজ করতে হবে। সম্প্রতি এই চত্বরটায় চুরি, রাহাজানি এবং আরও বেশ কিছু অসামাজিক ঘটনা ঘটেছে। সেই রাস্তায় বেরোনোর জন্য এই রাতটা বোধহয় খুব একটা সুখকর নয়। খুব একটা ঠান্ডা যদিও লাগছে না, কিন্তু বৃষ্টির জন্য ওয়েদারটা এমন গণ্ডগোল করছে। ভদ্রতাবশত তার মাথাটা সামনের দিকে কিছুটা হেঁট করে এবং আবহাওয়া সম্পর্কিত দু চারটে কথা বলে ডক্টর জেমস আরও একবার দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে চলল। সেই রাতে এমন ঘটনা মোট তৃতীয়বার ঘটল, যেখানে কর্তব্যরত কোনো কর্মী অথবা পাহারাদার তার কার্ড এবং সেই কালো ব্যাগটিকে তার কর্মের প্রতি নিষ্ঠা এবং সততার প্রতীক হিসাবে স্বীকার করে নিয়েছিল। তাদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি পরের দিন সেই কার্ডের সত্যতা যাচাই করত, তবে সে একটা দরজায় ঝোলানো সুন্দর নেমপ্লেটে লেখা ডাক্তারের নাম আর সেই সুসজ্জিত ক্লিনিকে ডাক্তারবাবুর উপস্থিতি দেখে তার প্রমাণ পেত। যেখানে সে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রস্থ পোশাকে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে দেখতে পেত। শর্ত কেবলমাত্র একটাই ছিল যে সেই কর্তব্যরত ব্যক্তি যেন খুব সকালবেলা সেই ক্লিনিকে গিয়ে হাজির না হয়, কারণ ডক্টর জেমস দেরি করে ঘুম থেকে উঠত। এছাড়া তার প্রতিবেশীরাও তাকে একজন কর্তব্যরত ডাক্তার হিসাবে তার নিষ্ঠা এবং ব্যক্তিজীবনের সাফল্য নিয়ে যথেষ্ট গর্ববোধ করত। ডক্টর জেমস
বিগত 2 বছর ধরে সেই পাড়ায় বাস করছিল। আর সেই জন্যই পোড় খাওয়া কর্তব্যরত সেই পুলিশকর্মীদের মধ্যে যে কেউই সেই সময় অবাক হয়ে যদি তার ওষুধের ব্যাগ হিসাবে ধরে নেওয়া সেই কালো ব্যাগটির যথার্থভাবে তল্লাশি করত, তবে ব্যাগটা খুললে সবার প্রথমে তারা লেটেস্ট কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতির একটা সেট দেখতে পেত। এই সমস্ত ধূর্ত এবং সিন্দুক ভাঙা চোর, যারা নিজেদের বক্সম্যান রূপে পরিচয় দিত, তারা কিছু বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রপাতির ব্যবহার করত। এর মধ্যে খুবই ছোট্ট কিন্তু প্রচণ্ড ক্ষমতাশীল জেমি নামে এক ধরনের যন্ত্র ছিল। অদ্ভুত আকৃতির একটি চাবির গোছা ছিল। অসাধারণ কিছু রেঞ্জ ও ব্লেডও তার মধ্যে ছিল, যা ঠান্ডা ইস্পাতকে এতটাই সহজ এবং সুন্দরভাবে কাটতে পারত, যেমন করে একটা ইঁদুর কোনো চিজের টুকরোকে কুটি কুটি করে। আর এমন কিছু যন্ত্র যা সিন্দুকের কম্বিনেশনকে এমনভাবে গোড়া থেকে উৎপাটন করতে পারত, যেমন করে একজন দন্ত চিকিৎসক একটি দুর্বল দাঁতকে উপড়ে ফেলেন। ওষুধের ব্যাগের ভিতর একটা গুপ্ত পাউচ আছে। নাইট্রোগ্লিসারিনের 4 আউন্সের একটা শিশি আছে, যার অর্ধেকটা কালের পরিক্রমায় খালি হয়ে গেছে। যন্ত্রপাতির নিচে দোমড়ানো মোচড়ানো কিছু নোটের স্তূপ এবং কয়েক মুঠো সোনার কয়েন ছিল। সবটা মিলিয়ে মোট $830 মতো ছিল। খুব স্বল্প পরিসরের বন্ধু এবং পরিচিতদের মধ্যে ডক্টর জেমস সোয়েল গ্রিক নামে পরিচিত ছিল। এই রহস্যময়ী নামের অর্ধেকটা তার শান্ত এবং নিপাট ভদ্রতার দিকটিকে প্রকাশ করত, আর দ্বিতীয় অংশটা নেতা অথবা কূটনৈতিক মানসিকতার এমন একটি সূচক ছিল যে তার পরিচিতি এবং সামাজিক প্রতিষ্ঠার জোরে এমন কিছু তথ্য সংগ্রহ করতে পারত, যেগুলোকে সামনে রেখে সে তার সমস্ত প্ল্যানকে নিখুঁতভাবে রূপদান করতে সক্ষম হতো। এই দ্বিতীয় পথটির বাকি 2 জন পথিক ছিলেন স্কিটসি মর্গান এবং গাম টেকার। সেই ছোট্ট শহরটিতে একজন জহুরিও বাস করত, যে তাদের 3 জনের চুরি করা গয়নাগুলোর সদ্গতি করত। এরা প্রত্যেকেই একে অপরের প্রতি সৎ এবং নিজেদের কর্মের প্রতি একনিষ্ঠ ছিল, এবং দীর্ঘ সময় ধরে এই কাজে যুক্ত থাকার ফলে তাদের মধ্যে একটি সুন্দর বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। সেই রাতে এরা যে কাণ্ডটা ঘটিয়েছিল এবং তার ফলে যে বিপুল ধনরাশি তারা উপার্জন করতে পেরেছিল, সেটা তাদের প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। একটা বিপুল অর্থবান পুরনো ঢঙের কাপড় তৈরির ফার্মের একটা নোংরা দপ্তর থেকে বহু প্রাচীন দ্বিতল বিশিষ্ট সিন্দুক ভেঙে শনিবার রাতে $25,000 থেকেও বেশি কিছু পাওয়ার আশা তারা করেছিল, কিন্তু বিধি বাম, তারা মাত্র ওইটুকুই পেয়েছিল। প্রাপ্য সম্পদের পরিমাণ এতটাই কম ছিল যে তারা সেই স্থানে দাঁড়িয়েই লুটের মাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পেরেছিল। তাদের সকলেরই প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সেই ফার্মের মালিকদের মধ্যে একজন বোধহয় একটু বেশি সেকেলে ছিল। সন্ধে নামার পরেই বোধহয় বেশিরভাগ অর্থটা সে তার ঝুলিতে করে বাড়ি নিয়ে চলে গিয়েছিল। ডক্টর জেমস 24 নম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। চারিদিক থেকে অন্ধকার যেন গলিটাকে গ্রাস করতে আসছে। এমনকি সেই চত্বরে থাকা থিয়েটার প্রেমী লোকেরাও অনেক আগেই যেন তাদের বিছানা নিয়েছিলেন। ঝিরিঝিরি বৃষ্টির দরুন সরু গলিতে জল দাঁড়িয়ে গেছে। জলো হাওয়ায় ডক্টর জেমসের একটু ঠান্ডাই লাগছে মনে হলো। ডাক্তার একটা উঁচু পাঁচিল বিশিষ্ট বাড়ির পাশ দিয়ে যেতেই আচমকাই ভেতর থেকে দমার শব্দে কে যেন সদর দরজাটা খুলে দিল। সে দেখল এক বৃদ্ধ নিজের মনে বিড়বিড় করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছে।
বুড়ো এমন কিছু কথা উচ্চারণ করল যা বোধহয় তার নিজের জন্যই ছিল। তাকে দেখে দক্ষিণের সেই প্রাচীন গোলাম শ্রেণীর মানুষ বলেই মনে হচ্ছে। তেমনি অতিরিক্ত কথা বলা এক বিশ্বস্ত কর্মচারীর মতোই তার আচরণ ছিল। বৃদ্ধ হলেও তার শরীরে মাংস তখনও শুকিয়ে যায়নি। তার পরনে পরিষ্কার পরিচ্ছন্ন একটি অ্যাপ্রন। বৃদ্ধ সবেমাত্র নিচের শেষ সিঁড়ি পর্যন্ত এসে উঠতেই ডক্টর জেমস দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধের দুর্বল দৃষ্টি ডাক্তারের হাতের সেই অদ্ভুত ব্যাগটির দিকে স্থির হয়ে রইল। ব্যাগটা দেখে আনমনেই বৃদ্ধের মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মহাশয়, আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমি একজন ফিজিশিয়ান। ঈশ্বরের দোহাই আপনাকে, এত দূরে যখন এসেই পড়েছেন, তবে একবার দয়া করে মিস্টার চ্যান্সলারকে একটু পরীক্ষা করে দিয়ে যান। আমরা কিছুই বুঝতে পারছি না। তার কি কোনোভাবে হার্ট অ্যাটাক করেছে? আমরা কিছুই জানি না। উনি উনি প্রায় একজন মৃত মানুষের মতোই বিছানায় শুয়ে আছেন। মিস এমি আমাকে একজন ডাক্তার আনতেই পাঠিয়েছিলেন। আমি আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই দুর্যোগের রাতে কী করে আমি একজন ডাক্তারকে খুঁজে পাবো, যদি না ঈশ্বর আপনার সন্ধান জুটিয়ে দিতেন। আপনি আপনি দয়া করে একবার বাড়িতে আসুন। এই সমস্ত কথা বলতে বলতে এই মহাবিশ্বে মিস এমি কতখানি দুঃখী নারী সেই গাথাই করতে লাগল। ডক্টর জেমস সিঁড়ির ধাপে পা রেখে বলল, আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। মিস্টার চ্যান্সলারের ঘরটা কোন দিকে? বৃদ্ধ হুটোপাটি করে ডাক্তারের আগে বাড়িতে ঢুকে কাঁপা কাঁপা পায়ে একটা একটা করে মোটা কার্পেট বিছানো সিঁড়ি ভাঙতে লাগল। তারা পরপর দুটো অন্ধকার করিডরের মধ্যে দিয়ে হেঁটে যায়। তারপর সেই বৃদ্ধ ব্যক্তিটি বাঁ দিকে একটা হলের মধ্যে ঢুকে পড়ল। দুশ্চিন্তা এবং সেই চিন্তা দূরীকরণের উপায় দুটোর একসাথে দেখা পেয়ে ভয় এবং উত্তেজনায় বৃদ্ধকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল। একটা দরজার সামনে এসে বৃদ্ধ থেমে পড়ল। হ্যাঁ, হ্যাঁ, মিস এমি, দেখুন, ঈশ্বরের অশেষ করুণা, আমি ডাক্তারবাবুকে সাথে করে নিয়ে এসেছি। ডক্টর জেমস ঘরে ঢুকেই সেই যুবতীটির সামনে মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানালো। যুবতীটি একটি পালঙ্কের কাছে দাঁড়িয়েছিল। ডাক্তার তার ব্যাগটা একটা চেয়ারে রাখল। তারপর ওভারকোটটা খুলে চেয়ারের পাশে রেখে অত্যন্ত গাম্ভীর্য এবং দৃঢ়তার সাথে পালঙ্কের দিকে এগিয়ে গেল। বিছানায় একটা পুরুষ শুয়ে আছে, তবে দেখে মনে হচ্ছে সে যেন ঠিক শুয়ে নেই, কোনোভাবে সে যেন পড়ে গেছে। ভদ্রলোকের পরনে আধুনিক উন্নতমানের পোশাক। কে যেন সময় বুঝে তার জুতো জোড়া খুলে রেখেছে। ভদ্রলোক এতটাই নির্বিকার এবং তাপ উত্তাপহীনভাবে শুয়েছিলেন যে প্রথম ঝলকে দেখে তাকে মৃতদেহ বলেই ভুল হয়। রোগীকে দেখে ডাক্তারের মুখে এক বিষণ্ণতার কালিমা লেপে গেল। সে তাকে পরীক্ষা করার জন্য রোগীর আরও কাছাকাছি গেল। রোগী দেখা এবং তার চিকিৎসার যে পদ্ধতি, তার মধ্যে নিঃসন্দেহে এমন কিছু ব্যাপার ছিল যা দেখে বিশেষ করে মহিলারা মারাত্মকভাবে আকৃষ্ট হয়ে পড়ত। তার দৃঢ় উজ্জ্বল কালচে চোখে যেন চুম্বকের ন্যায় আকর্ষণ ক্ষমতা ছিল, যা তাকে একজন বিশ্বাসের পাত্র এবং সান্ত্বনা প্রদানকারী ব্যক্তিরূপে চিহ্নিত করত। এমনও অনেকবার হয়েছে যে তার প্রথম ভিজিটে বাড়ির মহিলা সদস্যরা ডাক্তারকে ডেকে অকপটে বলে দিয়েছে যে তাদের বাড়ির সমস্ত ধনরত্ন, হীরে জহরত এবং অন্যান্য সম্পদ কোন গোপন স্থানে রাখা আছে। ডক্টর জেমস
তার অত্যন্ত সুনিপুণ চোখজোড়া না সরিয়েই ঘরে রাখা প্রত্যেকটি জিনিস এবং সেগুলো ঠিক কোথায় কোথায় আছে তার একটা নির্ভুল ছক মাথার মধ্যেই কষে নিল। বাড়ির মোটামুটি প্রত্যেকটি আসবাবই অত্যন্ত শৌখিন এবং মূল্যবান। একইভাবে সেই যুবতীটিকেও আগা পাশ তলা পর্যবেক্ষণ করে ফেলেছিল। বয়সটা নিতান্তই কম, যদি 20 বছরের নিচেও হয় তাও আশ্চর্যের কিছু নেই। অপূর্ব সেই মুখশ্রীতে যন্ত্রণা এবং কষ্টের কালো মেঘ যেন ভিড় করে এসেছে। যুবতীটির মাথায় ঠিক ভ্রুর ওপরে চোটের একটা নীল নিশানা আবিষ্কার করল জেমস। ডাক্তারি দৃষ্টির দরুন জেমস বুঝতে পারল এই আঘাত বিগত 6 ঘন্টার মধ্যেই লেগেছে। ডাক্তার ভদ্রলোকের কবজিটি চেপে ধরল এবং চোখ না ঘুরিয়েই যুবতীটিকে সে কিছু প্রশ্ন করল। যুবতীটিও তার যথার্থ উত্তর দিল। নমস্কার, আমি মিসেস চেন্টলার। আপনার আসার 10 মিনিট আগে আমার স্বামী কেমন অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ওনার একবার হার্ট অ্যাটাক হয়েছে। আজ অনেক রাত পর্যন্ত উনি বাড়ির বাইরে কাটিয়েছিলেন। বোধহয় বন্ধুদের সাথে ডিনারের প্ল্যান করেছিলেন। এরপর ডক্টর জেমস তার রোগীর দিকে মনোনিবেশ করল। জেমসের আর একটি সদ্গুণ ছিল এই যে কাজটা সে করত তার সামর্থ্যের 100% তার মধ্যে ঠেলে দিত। অসুস্থ ব্যক্তিটির প্রায় 30-এর কাছাকাছি বয়স। তার মুখে কেমন যেন লাগাম ছাড়া মানসিকতা ও নির্ভীকতার ছাপ। তার পোশাক থেকে চড়া মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ডাক্তার তার ওভারকোটটা 2 হাত দিয়ে বইয়ের মতো খুলে কামিজটাকে একটা ছুরির সাহায্যে ওপর থেকে নিচ পর্যন্ত চিরে দিল। তারপর মিস্টার চ্যান্সলারের বুকে কান রেখে সে তার হৃদস্পন্দন অনুভব করার চেষ্টা করল। তারপর মাথা তুলে খুবই আলতো স্বরে বলল, মাইট্রাল ইনসাফিসিয়েন্সি। সে সান্ত্বনা দেওয়ার ঢঙে যুবতীটিকে বলল, দেখুন ম্যাম, একটা সম্ভাবনা আছে যদি। বলেই সে তার মাথাটা যুবতীর দিকে ঘোরাতে গিয়ে চমকে উঠে দেখল যুবতীটি মাথা ঘুরে অজ্ঞান হয়ে বৃদ্ধ পরিচারকটির কোলে ঢলে পড়েছে। দুশ্চিন্তায়, শঙ্কায়, ভয়ে তার মুখাবয়ব সম্পূর্ণ সাদা হয়ে গেছে। বৃদ্ধ তার মনিবের এমন অবস্থা দেখে প্রলাপ করতে লাগল, হাগো শোনা আমার, তোমার কি হলো মা? ডাক্তার ডাক্তার আমার বাছা অমন করছে কেন ডাক্তার? ডক্টর জেমস তার শক্ত বাহু দুটি দিয়ে যুবতীকে টেনে তুলে পড়ল। বেশ, তুমি ওনার পায়ের দিকটা ধরো। এনার ঘরটা কোন দিকে? এনাকে এখনই বিছানায় শুইয়ে দিতে হবে। দুজন মিলে ধরাধরি করে যুবতীটিকে একটি ঘরে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে দেখল তার নাড়ি এতটাই দুর্বল যে অজ্ঞানরতা অবস্থা থেকে সে জ্ঞান ফিরে পায়নি, বরং মখমলের বিছানার কোমল আলিঙ্গনে সে ঘুমিয়ে পড়েছে। জেমস বলল, মিসেস চ্যান্সলার যথেষ্ট দুর্বল। উনি ঘুমোচ্ছেন, ঘুমুন। ঘুমটা ওনার পক্ষে খুবই উপকারী। উনি ঘুম থেকে উঠে পড়লে গরম জলে একটু ওয়াইন মিশিয়ে ওনাকে খাইয়ে দেবেন। আর যদি ওনার অসুবিধা না হয় তাহলে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে দিয়ে দেবেন। ওনার মাথায় এই চোটটা কী করে লাগলো? বাছা আমার পড়ে গিয়ে মাথায় একটু চোট পেয়েছে। না 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 না, আজ এই বৃদ্ধ ওই শয়তানের জন্য একটাও মিথ্যে কথা বলবে না। না না না, কিছুতেই না, কিছুতেই না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এটা ওই শয়তানটার কীর্তি। ওই যে শুয়ে আছে ওই ওই শয়তানটা। ঈশ্বর যেন
ওর এই হাতটাকে ভেঙে একেবারে গড়িয়ে দেয়। এহ, এই বুড়োটা তার মেয়ের মতো মনিবকে কথা দিয়েছিল যে ডাক্তার, যে এই সমস্ত পারিবারিক কোন্দলের কথা সে করেও কাউকে টের পেতে দেবে না, কিন্তু তাও আমি আপনাকে সব বলে ফেললাম। বাচ্চাটা আমার বড় কষ্ট পায় যে ডাক্তারবাবু। আহা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে তোমার মনিবের সাথে থাকো। আর শোনো, অযথা কান্নাকাটি করবে না। মনে রাখবে, তুমি কাঁদলে ওনার ঘুমের ব্যাঘাত ঘটবে। উনি জেগে উঠলে ওনাকে গরম ওয়াইনটা দিয়ে দেবে। আমার কেন জানি না কেমন একটা লাগছে, মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা আছে। এই বাড়িতে সত্যি একজন আছে ডাক্তারবাবু। হ্যাঁ, ডাক্তার তাকে শব্দ করে চুপ করিয়ে দিল। দরজাটাকে আলতো করে ভিজিয়ে দিয়ে সে আগের ঘরটায় চলে এলো। বিছানায় পড়ে থাকা ব্যক্তিটা তখনও মরার মতো ভাবলেশহীনভাবে পড়ে আছে, কিন্তু এখন তার দুটো চোখ খোলা। সে যেন কি একটা বলবার চেষ্টা করছে। ডক্টর জেমস সেই কথা শোনার জন্য তার মাথাটা একটু নিচু করল। মিস্টার চ্যান্সেলর অত্যন্ত মৃদু স্বরে বলার চেষ্টা করল, ডলার, 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 ডলার। ডাক্তার ধীর অথচ পরিষ্কার উচ্চারণে বলল, হ্যালো মিস্টার চ্যান্সেলর, হ্যালো, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? ভদ্রলোক হ্যাঁবাচক সম্মতি করে মাথা নাড়ালেন। বেশ, তবে আমার কথা মন দিয়ে শুনুন। আমি একজন ডাক্তার। আমাকে আপনার স্ত্রী ডেকে পাঠিয়েছেন। আমাকে বলা হয়েছে আপনার নাম মিস্টার চ্যান্সেলর। আপনি নাকি প্রচণ্ড অসুস্থ। ডোন্ট ওয়ারি, আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। কোনো কারণে আপনি উত্তেজিত হবেন না। রোগীটি তার চোখের ইশারায় ডাক্তারকে কাছে ডেকে নিচু স্বরে বলল, ডলার, ডলার, $20,000, ডলার। বেশ তো, কোথায় আছে এই ডলার? ব্যাংকে? ওকে বলে দেবেন, ওকে বলে দেবেন সে $20,000 বলে দেবেন। এই সমস্ত কথা বলতে বলতে তার চোখ ঘরের ইতিউতি চষে বেড়াচ্ছিল। ডক্টর জেমস জিজ্ঞাসা করল, আপনি ওই $20,000 কোথায় রেখেছেন সেটাই খুঁজে পাচ্ছেন না, তাই তো? আচ্ছা বেশ, মনে করুন তো, সেটা কি এই ঘরের কোথাও রাখা আছে? ডক্টর জেমস যেন রোগীর চোখের মধ্যে কেমন একটা ইতিবাচক কম্পন খেলে যেতে দেখল। ভদ্রলোকের স্নায়ু একেবারে ক্ষীণ হয়ে গিয়েছে। তখন ডক্টর জেমসের হৃদয় এবং মস্তিষ্কে তার দ্বিতীয় পেশাটির মানসিকতা জেগে উঠতে শুরু করল। আর সেই সমস্ত কাজে সে যেমন স্বতঃস্ফূর্ততার পরিচয় দিত, তেমনি দ্রুততার সাথে সে ওই $20,000 আত্মপ্রান্ত খুঁজে বের করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠল। সে তার পকেট থেকে একটা প্যাড বের করল আর রোগীর জন্য কিছু ওষুধের নাম লিখতে শুরু করল। তারপর সে পাশের ঘর থেকে সেই বৃদ্ধকে হাঁক দিয়ে ডেকে ব্যবস্থাপত্রটি তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, আশেপাশের কোনো একটা ওষুধের দোকান থেকেই ওষুধগুলো নিয়ে এসো। যাও, চটপট, দেরি করবে না। তারপর সে যুবতীটির বিছানার দিকে এগিয়ে গিয়ে দেখল এখনও সে অঘোরে ঘুমোচ্ছে। তার নাড়ি আগের থেকে কিছুটা সচল হয়েছে। যদি না তার ঘুমে বিঘ্ন প্রদান করা হয়, তবে সে আরও ঘন্টা দুয়েক ঘুমোতে পারে। ঘর থেকে বেরিয়েই জেমসের চোখে পড়ল দরজায় একটা চাবি ঝুলছে। তারপর সে আলতো করে চাবিটা ঘুরিয়ে দরজাটা লক করে দিল। জেমস তার ঘড়ি দেখল। মোট 8 ঘন্টা সময়, মোট 8 ঘন্টা সময় তার হাতে আছে।
তার আগে ওই বৃদ্ধের পক্ষে ওষুধ নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। জেমস ঘরের চারিদিকে চক্ষু সঞ্চালন করে একটি পাত্রে অল্প কিছুটা জল এবং একটি কাঁচের গ্লাস জোগাড় করল। তারপর সেই বিচিত্র ব্যাগটা খুলে নাইট্রোগ্লিসারিনের শিশিটা সে সযত্নে বের করল। সেই মৃদু হলুদ বর্ণের ঘন তরল আনমনেই জলভর্তি পাত্রের মধ্যে সে এক ফোঁটা ফেলে দিল। তারপর একটি সিরিঞ্জ বের করে অত্যন্ত যত্নের সাথে মিশ্রণটি মাপতে শুরু করল। ওই রাতেই প্রায় 2 ঘন্টা আগে জেমস সিরিঞ্জ দিয়ে জল না মিশিয়ে ওই একই তরলকে একটা সিন্দুকের মধ্যে অবস্থানরত একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করালো এবং একটা মৃদু বিস্ফোরণে সম্পূর্ণ মেশিনারি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আর এখন সে একই কেমিক্যাল দিয়ে একটা রক্ত মাংসের জলজ্যান্ত মানুষের শরীরে অবস্থিত কলকবজাগুলোকে লণ্ডভণ্ড করে দেবার শপথ নিয়ে নিল। চ্যান্সেলরের হৃদয়কে টুকরো টুকরো করে দেবার সিদ্ধান্ত সে অনেকক্ষণ আগে থেকেই নিয়ে নিয়েছিল। তার শারীরিক যন্ত্রণা, ক্লান্তি, বিধ্বস্ততাকে চিরদিনের জন্য শান্ত করবার প্রক্রিয়াকে সে অবলম্বন করতে শুরু করল। কিন্তু সম্পূর্ণ বিষয়টা খুব হঠাৎ করেই হবে না। সবার প্রথমে নিঃশ্বাস নিতে সমস্যা হবে। শরীরের প্রতিটি অঙ্গ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সক্রিয় হয়ে উঠবে, আর এই অতি সক্রিয়তার দামই চোকাতে হবে চ্যান্সেলরের হৃদয়টিকে। তার শরীরের রক্তচাপ ক্রমশ বাড়তে থাকবে। জেমস জানত এই ধরনের রোগীর ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনাই হয়ে উঠবে তার মৃত্যুর কারণ। ডাক্তার খুবই যত্নের সাথে অর্ধ আচ্ছন্ন মিস্টার চ্যান্সেলরের বুক থেকে কামিজটা সরালো। তারপর ধীর অথচ সুনিপুণ হাতে হার্টের ওপরের মাংসপেশিতে সিরিঞ্জে ভরা তরল খুবই যত্নের সাথে ভেতরে প্রবেশ করিয়ে দিল। কাজে লেশ মাত্র খোঁত রাখতে চায় না জেমস, তাই সিরিঞ্জটিকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে আবার সে ব্যাগে ঢুকিয়ে রাখল। মিনিট 3 পর চ্যান্সেলর চোখ মেলে চেয়ে অত্যন্ত মৃদু শব্দে তাকে জিজ্ঞাসা করল, কে কে আছে আমার পাশে? কে আছে? জেমস তার মাথায় হাত বুলিয়ে তার উপস্থিতি জানান দিল। আমার আমার স্ত্রী কোথায়? কোথায় ও? উনি অসুস্থ, তাই বিশ্রাম নিচ্ছেন। আমি ওনাকে ততক্ষণ পর্যন্ত জাগাবো না যতক্ষণ না আর তার কোনো প্রয়োজন হবে না। ও কেনই বা আমার জন্য কিছু করতে যাবে? কেন করবে? কেন কেন করবে? কেন? ডাক্তার তার গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল, দেখুন মিস্টার চ্যান্সেলর, এই কিছুক্ষণ আগেই আপনি আমায় ডলারের ব্যাপারে কিছু বলতে চাইছিলেন। না না, আমি আপনার বিশ্বাস অর্জন করতে চাই না, কিন্তু আপনার চিকিৎসক হিসাবে আপনাকে উপদেশ দেওয়া আমার কর্তব্য। দেখুন, দুশ্চিন্তা আপনার সুস্থ হবার পথের বাধা। যদি এই বিষয়ে আপনি কিছু বলতে চান, আপনার হৃদয়ের ভার আপনি হালকা করতে চান, তবে শুভ কাজে আর দেরি কেন? যতদূর আমি মনে করতে পারছি আপনি ওই $20,000 বা অমন কিছুর একটা কথা বলছিলেন, ঠিক তো? চ্যান্সেলর তার মাথাটা ঘোরাতে পারল না, কিন্তু বক্তার উদ্দেশ্যে তার ক্লান্ত চোখ দুটো ফিরিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি যে সেই টাকা আমি কোথায় রেখেছি? হ্যাঁ, না, এমন তো কিছু মনে পড়ছে না। আমার যতদূর মনে হয় টাকাটা যেখানে আছে আদৌ সুরক্ষিত আছে কিনা এই বিষয়ে আপনি দুশ্চিন্তা করছেন। আচ্ছা, সেটা কি এই ঘরেরই কোথাও আছে? হঠাৎ জেমসের মনে হলো সে যেন তার রোগীটির মুখে
কেমন একটা ব্যাঙের তীর্যক হাসি খেলে যেতে দেখল। যা, তবে কি একটু বেশি উত্তেজিত হয়ে পড়ল সে? কিন্তু তারপর চ্যান্সেলর যা বলল তাতেই ডাক্তারের আত্মবিশ্বাস আবারও ফিরে এলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, আর কোথায় মা যাবে? হ্যাঁ, ওই ওই সিন্দুকটা ছাড়া কোথায় মা রাখবো? কোথায়? শ্রান্ত চোখেই ঘরের একটা কোণের দিকে সে ইশারা করল। জানলার পাশে পর্দায় ঢাকা অর্ধপ্রকাশিত একটা সিন্দুক দেখা যাচ্ছে। ডাক্তার উঠে দাঁড়িয়ে রোগীর বাঁ হাতের কবজিটা একবার চেপে ধরল। তার নাড়ি ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে, আর মাঝে মধ্যে অশনি সংকেত দিয়ে হঠাৎ করে থেমেও যাচ্ছে। ডাক্তার দ্রুত পায়ে হলের দরজার দিকে ছুটে গেল। তারপর দরজার বাইরে মুখ বাড়িয়ে চারিদিকটা এক নিমেষে দেখে নিল। সমস্ত দিক চুপচাপ। সে তড়িঘড়ি সিন্দুকটার কাছে গেল এবং খুঁটিয়ে খুঁটিয়ে তার প্রতিটা কোণা দেখতে লাগল। সেটা ছিল আদিকালের খুব সাধারণ মানের একটা সিন্দুক। জেমসের প্রতিভার কাছে এ তো নস্যি। ব্যাস, ধনলা প্রায় নিশ্চিত। সে তার যন্ত্রপাতি দিয়ে সিন্দুকের হাতলটাকে উপড়ে নিতে পারে, তার গর্ভে ছিদ্র করতে পারে এবং চোখের নিমেষেই তার দরজাও খুলে ফেলতে পারে। হাঁটুর সাহায্যে মাটিতে চেপে বসে কম্বিনেশন প্লেটটিতে সে কান পাতল এবং খুব ধীরে ধীরে তার হাতের মুঠো ঘোরাতে লাগল। যেমনটা সে আন্দাজ করেছিল, সিন্দুকটা কেবলমাত্র 1 নম্বর তালা দ্বারা সুরক্ষিত। তার তীক্ষ্ণ কান সেই মৃদু শব্দটিকেও চিনে ফেলল। সেই সংকেতটি চেনা মাত্র একবার হাতল ঘোরাতেই সিন্দুকটা খুলে গেল। ধীরে ধীরে সিন্দুকের দরজাটা সে খুলে দেখল, এ কি? এ তো সম্পূর্ণ ফাঁকা। কাগজের একটা টুকরো পর্যন্ত এখানে পড়েনি। জেমস চটপট উঠে মৃত্যু পথযাত্রী রোগীটির মাথার সামনে দাঁড়ালো। মৃত্যু আসন্ন রোগীটির কপালে ঘামের বড় বড় ফোঁটা জেগে উঠেছে, কিন্তু তার চোখ আর ঠোঁট এমন একটা ব্যঙ্গের ভঙ্গি করতে লাগলো যেটা দেখে জেমসের মোটেও ভালো লাগলো না। সে যন্ত্রণা কাতর কণ্ঠে বলল, আমি আমার জীবনে এমনটা কখনো দেখিনি। ডাক্তারি আর চুরি? আপনি তো মহান মানুষ মশাই। খুব উচ্চ বংশ আপনার। একসাথে দুটো কাজ এভাবে করেন কি করে বলুন তো? ডক্টর জেমসের মহত্বের পরীক্ষা আজ যতটা কঠিন হতে চলেছিল, এর আগে সে তার সম্মুখীন কখনো হয়নি। কিন্তু তাও বিপদে বুদ্ধিভ্রষ্ট হলে চলবে না। সে তার হাত ঘড়িটার দিকে তাকিয়ে রোগীর মৃত্যুর অপেক্ষা করতে লাগল। আপনি আপনি ওই টাকাগুলোর ব্যাপারে একটু বেশি চিন্তা করছিলেন ডাক্তার। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আপনার থেকে ওই অর্থ যথেষ্ট সুরক্ষিত, টোটালি সেফ। সেই সমস্ত অর্থ বড় বড় সব জুয়ারিদের হাতে সুরক্ষিত আছে ডিয়ার ডক্টর। $20,000 এমির যত্ন করে সঞ্চয় করা অর্থ আমি আমি তার সবটাই রেসের মাঠে উড়িয়ে দিয়েছি। আর সবটাই হেরে আজ আমি বসে আছি। আমি মানুষটা মোটেও ভালো না ডাক্তার, আজ থেকে না, একদম জন্ম থেকেই আমি খুব খারাপ। কিন্তু আমি এটুকু নিশ্চিন্ত, আমার এত বছরের জীবনে আমি আপনার মতো ধূর্ত, অকুটিল, নোংরা মানুষ আর দুটো দেখিনি।
আমি স্বীকার করছি, আমি মাতাল, আমি আমি জুয়ারি। আমি অর্থকে সম্মান করতে জানি না, কিন্তু একটা ডাক্তার আর চোর, হ্যাঁ, সমস্ত ডাক্তার জাতির আপনি লজ্জা। রোগীর মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। দুজনেই অনেকক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। একজন ছিল খুনি ও চোর, যে তার শিকারের সামনে দাঁড়িয়েছিল, আর একজন কিছুটা নিম্নমানের অপরাধী, যে তার স্ত্রীর ঘরে ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকত, যে স্ত্রীকে কষ্ট দিত এবং মারত। একজন শিকার আর একজন শিকারী। কিছু সময় পরেই রোগীর সমস্ত শরীর লাল হয়ে উঠতে শুরু করলো। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর ধীরে ধীরে সে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল। চ্যান্সেলরের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সেই বৃদ্ধ পরিচারক ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলো। ডাক্তার তাকে রোগীর মৃত্যুর খবর জানায়। বৃদ্ধ কষ্ট পায় না বটে, কিন্তু নিজের মনের মধ্যে কী সব বিড়বিড় করতে থাকে। দেখুন, দেখুন, সবই ঈশ্বরের মহিমা। উনি পাপীদের শাস্তি দেন আর অত্যাচারীকে উদ্ধার করেন। আমি আমার উপার্জিত অর্থের শেষটুকু দিয়েই ওষুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের পরিহাস দেখুন, এটিও শেষমেশ কোনো কাজে এলো না। মানে মানে তুমি কি বলতে চাইছো? মিসেস চ্যান্সেলরের কাছে কোনো টাকা পয়সা নেই? টাকা পয়সা? আপনি জানেন ডাক্তারবাবু, আপনি কি বলছেন? উনি উনি কেন পড়ে গিয়েছিলেন তা কি আপনি জানেন? খিদের চোটে ডাক্তার, খিদের চোটে। বাড়িতে 3 দিন ধরে খাবার কিছু নেই। কিছু ভাঙাচোরা বিস্কুট ছিল, তাও তো ওই শয়তানটা কয়েক মাস আগে ওই দেবী তার আংটি, ঘড়ি সমস্ত কিছু বেচে দেয়। এই বাড়িটা আপনি যেমন দেখছেন, লাল গালিচা পাতা, সুন্দর ঘর, এই সবই ভাড়ার। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ভাড়া বাড়ি। আর এই শয়তানটা ভাড়ার জন্য আমাদের নানাভাবে অসম্মান করত। আর দেখুন দেখুন ঈশ্বর আজ তার কী পরিণতি করল। এরপর সে আরও কিছু প্রলাপ বকল। তারপর সেই প্রলাপ থেকে কিছু ছবি স্পষ্ট হয়ে জেমসের চোখের সামনে ভেসে উঠল। সুদূর দক্ষিণে একটি আদর্শ বাড়ি, দাম্পত্য অনীহা ও অশ্রদ্ধা, অত্যাচার এবং দুর্ব্যবহারের একটি লম্বা পথ, পৈতৃক সম্পত্তিগত দিক থেকে আকস্মিকভাবে কিছু অর্থ উপার্জন, যা থেকে স্বস্তির ক্ষণিক নিঃশ্বাস নেওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠা। কিন্তু সেই সমস্ত অর্থ নিয়ে একজন মেরুদণ্ডহীন মানুষের 2 মাসের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং সেই অর্থ উড়িয়ে দেওয়া। বৃদ্ধের বলা প্রত্যেকটি ঘটনায় গল্পের এই গোলকধাঁধায় পৃথকভাবে চিহ্নিতকারী একটি সুতো স্পষ্ট রূপে উজ্জ্বল হয়ে প্রকাশ পাচ্ছিল। সেই বৃদ্ধের পরিপূর্ণ ভালোবাসা, যে শেষ দিন পর্যন্ত তার মনিবের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে গেছে। বৃদ্ধের বলা কথাগুলো শেষ হলে ডাক্তার তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, ঘরে কি হুইস্কি বা ওই জাতীয় কোনো মদ আছে? বৃদ্ধ তাকে জানায় যে অর্ধেক বোতল ব্র্যান্ডি এখনো ঘরে আছে। ডাক্তার বলে, বেশ, যেমনটা তোমায় বলেছিলাম তেমন করো। গরম জল দিয়ে একটা ড্রিঙ্ক তৈরি করো। তোমার মনিককে এবার ঘুম থেকে ডেকে তোলো। যা হয়েছে ওনাকে আস্তে আস্তে বোঝাও। প্রায় মিনিট 10 পর মিসেস চ্যান্সেলর বৃদ্ধের কাঁধে ভর দিয়ে ঘরে এসে হাজির হল। ক্ষণিকের ঘুমে আর পানীয়ের কেরামতিতে সে এখন কিছুটা চাঙ্গা বোধ করছে।
ডাক্তার বিছানায় শুয়ে থাকা মৃত ব্যক্তিটার ওপর একটা সাদা চাদর চাপিয়ে দিল। মহিলা ভীত দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। তারপর তার প্রাণের চেয়েও প্রিয় চাকরটির কাছে আরও খানিকটা ঘেঁষে দাঁড়াল। তার চোখে কোনো রকম জল ছিল না। মনে হলো দুঃখ তার শেষ পরিণতি পর্যন্ত তার হাত ধরে নিয়ে গেছে। তার চোখ এবং গালের অংশ যেন একটা আস্ত মরুভূমিতে পরিণত হয়েছে। ডক্টর জেমস উঠে দাঁড়িয়ে তার ওভারকোটটা পরে নিল। সে সম্পূর্ণ শান্ত এবং ভাবলেশহীন। মানুষের যন্ত্রণা দেখবার অভ্যেস তার এত বছরে তৈরি হয়ে গেছে। এই প্রথম তার ঘন কালো চোখ দুটো সহানুভূতিতে ভরে উঠল। জেমস খুব শান্ত অথচ স্নিগ্ধ কণ্ঠে বলল, দেখুন, অনেকটাই রাত হয়েছে, এখন আর বিশেষ কিছুই করা যাবে না। আপনারা সকাল পর্যন্ত অপেক্ষা করুন। আমি কোনো একটা যোগ্য ব্যক্তিকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব, উনি সমস্ত ব্যবস্থা করবেন। ও হ্যাঁ, আরেকটা কথা। ডাক্তার ওই সিন্দুকের দিকে ইশারা করে বলল, আপনার স্বামী তার জীবনের শেষ মুহূর্তে কিছু উপলব্ধি করতে পেরেছিলেন বোধহয়। উনি হয়তো বুঝতে পেরেছিলেন উনি আর বাঁচবেন না, তাই উনি আমাকে ওই সিন্দুকটি খুলতে বলেন। উনি আমাকে পাসওয়ার্ডটিও বলে দিয়েছিলেন। যদি ভবিষ্যতে আর কখনো এই সিন্দুকটা ব্যবহার করেন তবে মনে রাখবেন ওর পাসওয়ার্ড হলো 41। 4 বার ডান দিকে আর তারপর একবার উল্টো দিকে ঘুরিয়ে ওটাকে 41-এ থামাতে হবে। উনি আপনাকে ডাকতে মানা করেছিলেন, তাই আপনাকে আর আমি বিরক্ত করিনি। উনি আমাকে জানান যে সিন্দুকে কিছু অর্থ আছে, যদিও তা খুব বেশি নয়, কিন্তু এতটুকু আছে যেটা দিয়ে ওনার শেষ ইচ্ছাটুকু পূরণ করা যাবে। ওনার শেষ ইচ্ছা ছিল এই যে আপনারা আপনাদের পুরনো বাড়িতে ফিরে যান, আর প্লিজ ভোলার চেষ্টা করুন আপনার স্বামী আপনার ওপর যে দুষ্কর্মগুলো করেছিল। তারপর ডাক্তার একটা টেবিলের দিকে ইশারা করল, যেখানে বেশ কিছু নোটের তোড়া আর কিছু সোনার কয়েন রাখা ছিল। যেমনটা উনি বলেছিলেন, $830 মতো। আমি আমার কার্ডটা এখানে রেখে যাচ্ছি, ভবিষ্যতে যদি কখনো কোনো প্রয়োজন হয় তবে আমাকে খবর দেবেন। মিস এমি সেই টাকাগুলোর দিকে তাকিয়েছিল। বৃদ্ধ বলল, শেষ পর্যন্ত শয়তানটা তার বউয়ের কথা ভাবলো। তবে যাক, অনেকটা দেরি করেই সই, কিন্তু ভেবেছে তো। যুবতীটি সেই বৃদ্ধ বিশ্বস্ত কর্মীটিকে জড়িয়ে ধরল এবং তার মূল্যবান চোখের জল দিয়ে বুকের ভেতর জমা ব্যথাগুলোকে আস্তে আস্তে দূরে ঠেলে দিল। বৃদ্ধের ইতিবাচক কথায় বেশ কিছুটা সান্ত্বনা পেয়ে কিছুক্ষণ পরে এমি মাথা তুলে দেখল ডক্টর জেমস আর সেখানে নেই। শুনছিলেন ও হেনরি রচিত দ্য ম্যারিওনেটস। মিসেস চ্যান্সলারের ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা দে। সমস্ত পুরুষ চরিত্রে আমি অরুণাভ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।